আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের আরো একটি লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা কিন্তু তোমাদের অধ্যায় ৯ আলো যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার একদম সর্বশেষ লেকচার নাম্বার ৩ এ চলে আসছি এবং লেকচার নাম্বার ১ এবং ২ কিন্তু গোটাটা গেছে আমার পুরো বেসিক ফরম্যাট সবকিছু মিলায়, অর্থাৎ তুমি ১ আর ২ যদি করো মোটামুটি তোমার বেসিক একদম 80 থেকে 85% ডান বলতে পারবো, কেননা বাকি অংশটুকু আসলে তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে চর্চা করতেছো সেটার উপর। এবং মোটামুটি তুমি যদি ক্লাসগুলো বুঝা থাকো তাহলে আজকের লেকচারটা তোমার জন্য একদম পানি ভাত হবে, কারণ এই লেকচার টোটালি ডিপেন্ড করতেছে তোমার লেকচার 1 এবং লেকচার 2 এর উপর। সো চলো কথা না বাড়ায় শুরু করি আজকের ক্লাস। এবং আজকের ক্লাসে আমি স্টার্ট করব এমসিকিউ দিয়ে, কারণ আমি আগে বলে রাখছি যে পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ আর সিকিউ গুলো ভালো মতো প্র্যাকটিস করব। সো দেখো, এখানে বলা হচ্ছে আলো কি। এবার তোমরা সবাই বলো তো, আলো যখন আমি পড়ছি আমি আলোকে কি বলছিলাম? আলো কি একটা শক্তি না? আলো একটা শক্তি, তার মানে আমি বললাম আলো হচ্ছে এক প্রকার শক্তি। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, আলো সেকেন্ডে কত কিলোমিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, আমি এখানে বলছিলাম যে আলোর বেগ, আলোর বেগ আলোর বেগের জন্য বলছিলাম আলোর বেগ হচ্ছে আমার 3 ইন্টু 10.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10.8 মিটার পার সেকেন্ড। এইটা এইটা আমি আলোর বেগের জন্য বলছিলাম, কিন্তু এখানে বলা হয়েছে কত কিলোমিটার। দেখো, কোশ্চেনটা হচ্ছে এখানে ভাইয়া কত কিলোমিটার, অর্থাৎ এখানে বলছিলাম যে 1 সেকেন্ডে সে 3 গুণ 10⁸ 3 ইন্টু 10⁸ মিটার পথ অতিক্রম করে। বাট এখানে বলা হয়েছে 1 সেকেন্ডে, সেখানে মিটার না, কিলোমিটারে কতটুকু পথ অতিক্রম করতেছে। কিলোমিটারের জন্য আমার কত? 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই 3 লক্ষ মিটার পথ, কিলোমিটার পথ সে অতিক্রম করতেছে। ওকে, সো এখানে বলা হচ্ছে রাতের বেলা অন্ধকারে আমরা দেখতে পাই না কেন। আচ্ছা, এই কোশ্চেনটা মানে যাওয়ার আগে তোমাদের আমি আরেকটা কথা বলি। আমাকে যেমন তুমি দেখতেছো, তুমি আমাকে কিভাবে দেখতেছো? উপরে আমার লাইট আছে, লাইট থেকে আলোটা এসে আমার উপর এসে পড়তেছে, এরপর আমার থেকে প্রতিফলিত হয়ে ক্যামেরা দিয়ে তোমার কাছে চলে গেছে। এইভাবেই আসলে আমরা কোনো বস্তুকে দেখতে পারতেছি। এবার দেখো, রাতের বেলা কোনো আলো থাকে? মোদ্দা কথা প্রথম হচ্ছে আমার রাতের বেলা আলো থাকে না। তার মানে কোনো বস্তুকে দেখার জন্য আসলে দুইটা শর্ত আসলে মেনটেন করতে হয়। প্রথম কথা, আলোর উৎস থাকতে হবে। দ্বিতীয় কথা, ওই আলোর উৎস থেকে আলোটা যে বস্তুর উপর পড়তেছে ওই বস্তুটা থেকে অ্যাকচুয়ালি প্রতিফলিত হইতে হবে, আদারওয়াইজ আমি সেই বস্তুটাকে দেখতে পারবো না। তার মানে রাতের বেলা তো আলোই থাকে না, তার মানে চোখের নিজস্ব আলো আছে 100% না, প্রতিফলিত হয়ে আলো চোখে পড়তেছে না। একই তো কথা যে উৎস যদি না থাকে আলো তো প্রতিফলনে কোনো কাহিনী আসবে না। এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। সকল আলো প্রতিফলিত হয়, নব চোখ থেকে আলো এসে বস্তুতে পড়ে না। তার মানে অ্যান্সার হচ্ছে আমার বি। একে তো আমার আলোর উৎস নাই রাতের বেলায়, ঠিক আছে, আলোর মানে প্রকৃত সোর্স নাই এখানে। যেহেতু প্রকৃত সোর্স নাই, আলো এসে বস্তুর উপর পড়তেছে না এবং বস্তু থেকে আলো প্রতিফলিত হচ্ছে না, তাহলে বলতে পারি প্রতিফলিত আলো চোখে এসে পড়তেছে না, প্রতিফলিত আলো চোখে এসে পড়তেছে না। ওকে, কোনটি উজ্জ্বল বস্তুর উদাহরণ? উজ্জ্বল বস্তু মানে হচ্ছে এখানে আলোর উৎস। উজ্জ্বল বস্তু মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আলোক উৎসকে মিনিং করতেছে। ঠিক আছে, আলোক উৎসকে মিনিং করতেছে। মনে করো বাতি, বাতি জ্বলতেছে, তুমি তোমার আশেপাশে সবকিছু দেখতে পারতেছো। কেন দেখতে পারতেছো? বাতিটা জ্বালানোর সাথে সাথে বাতি থেকে আলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বস্তুর উপর পড়তেছে, ওই আলোটা এরপর এসে তোমার চোখে প্রতিফলিত হচ্ছে। এভাবেই তো আমরা দেখতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের আলোক উৎস। ঠিক আছে, এখন ইট, তোমার একটা বাতি নাই পাশে, তুমি ইটকে দেখতে পারবা না, তার মানে ইট হচ্ছে আলোক উৎস না। কাঠ, অন্ধকার রুমে তুমি কাঠকে দেখতে পারবা না, আলোক উৎস না। বৈদ্যুতিক বাল্ব, ইয়েস, বৈদ্যুতিক বাল্ব জ্বালালেই তুমি তোমার চারপাশে সবকিছু দেখতে পারতেছো। এটা হচ্ছে আমার সেই আলোক উৎস বা উজ্জ্বল বস্তুর উদাহরণ। পাথর, অন্ধকার ইয়েতে তুমি পাথরকে দেখতে পারবা না, তাহলে অপশন হচ্ছে আমাদের সি। বুঝা গেছে?
আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে নিচের কোন বস্তুটির নিজস্ব আলো নাই। নিজস্ব আলো নাই বলতে মনে করো হচ্ছে আমার কিন্তু কোনো নিজস্ব আলো নাই, তোমার কিন্তু কোনো নিজস্ব আলো নাই। তার মানে মোমবাতি জ্বালালে তো চারপাশে বস্তুকে আমি দেখতে পারবো, তার মানে মোমবাতি নিজস্ব আলো আছে। এটা উত্তর অপশন না। পৃথিবী, হ্যাঁ পৃথিবী কিন্তু নিজস্ব আলো নাই। পৃথিবী কিন্তু এই যে আমরা পৃথিবীতে সবকিছু বস্তুকে দেখতে পারি, কখন দেখতে পারি? দিনের বেলা সূর্য থেকে আলো আসে পৃথিবীতে, তখন আমরা দেখতে পারি। আদারওয়াইজ তুমি একটা মোমবাতি জ্বালাইছো, তুমি একটা লাইট জ্বালাইছো, তখন তুমি দেখতে পারতেছো। তার মানে পৃথিবীর নিজস্ব কোনো আলো নাই। চাঁদেরও আমার নিজস্ব আলো নাই। চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ, এই চাঁদেরও কিন্তু আমার নিজস্ব কোনো আলো নেই। তার মানে এটাও আমার অ্যান্সার হতে পারে, কিন্তু তোমাদের বইতে অনুযায়ী পৃথিবী দেওয়াটাই বেটার। জোনাকি পোকা তো মিটি 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 জ্বলে, তার মানে ওটাকে ধরা যায় যে নিজস্ব আলো একটু হলেও আছে। তার মানে উত্তর তোমাদের দুটোই হইতে পারে, পৃথিবী চাঁদ দুটো। কিন্তু বই ওয়াইজ তোমাদের পৃথিবী দাগানোটাই বেটার। বই ওয়াইজ পৃথিবী দাগানোটাই বেটার। ওকে। যে সকল বস্তু নিজস্ব আলো নেই তাকে কি বলা হয়? উজ্জ্বল বস্তু, অনুজ্জ্বল বস্তু। যাদের নিজস্ব কোনো আলো নেই তারা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অনুজ্জ্বল বস্তু। ঠিক আছে, অনুজ্জ্বল বস্তু। ওকে। কোন রঙের বস্তু প্রতিফলন ক্ষমতা সব থেকে বেশি? মাথায় রাখবা যে যদি প্রতিফলন ক্ষমতার কথা বলে, প্রতিফলন ক্ষমতার কথা বলে, সাদা রঙের, আমার সাদা রঙের প্রতিফলন ক্ষমতা বেশি। আর যদি শোষণ ক্ষমতা বলে, যে কোন রংটা সবকিছু আলো শুষে নেয়, শোষণ ক্ষমতা, শোষণ ক্ষমতা, তার মানে কালো রঙের, কালো রঙের শোষণ ক্ষমতা সব থেকে বেশি। তার মানে অ্যান্সারটা হবে আমাদের সাদা। অ্যান্সারটা হচ্ছে আমাদের সাদা। ওকে। অন্ধরা দেখতে পায় না কারণ অন্ধদের চোখে, অন্ধরা কোনো কিছু দেখতে পায় না কারণ অন্ধদের চোখে কি স্বাভাবিক নয়? ঠিক আছে, তাদের চোখ তো আসলে স্বাভাবিক না, কারণ তাদের চোখে কোনো বস্তু দেখার জন্য যতটুকু আসলে মেকানিজম দরকার সেই মেকানিজমটা হচ্ছে না। তার মানে অন্ধদের চোখ 100% ঠিক আছে। চোখ থেকে আলো বের হয় না, আমার চোখ থেকে আলো বের হচ্ছে, তোমার চোখ থেকে আলো বের হচ্ছে, এটা কি সুপারম্যান পুট করে আলো বের হইলো? না, এটা আসলে এরকম না। তার মানে হোক অন্ধ বা স্বাভাবিক, কারো চোখ থেকে অ্যাকচুয়ালি আলো বের হয় না। তার মানে 2 নাম্বার অপশনটা ভুল, চোখ থেকে কখনো আলো বের হওয়া পসিবল না। 3 নাম্বার হচ্ছে বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আলো আমার চোখে পড়ছে, আমি আমার চোখে আলোটা মানে অ্যাবজর্ব করতে পারতেছে, মেকানিজম করতে পারতেছে, তাই আমি বস্তুটাকে দেখতে পারি। এবার আমি চশমাটা খুলে ফেললাম, আমি হয়তোবা কিছু খুব স্পষ্ট দেখতে পারবো না কারণ আমার চোখে পাওয়ার আছে, অনেক পাওয়ার, কিন্তু আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো সামনে কিছু একটা আছে, কিছু একটা আছে, বাট ফ্রেশ না। যেমন এখানে আমার আস্তে আস্তে আমি অন্ধের মতো অবস্থা না, বাট আমার কিছু হচ্ছে এখানে মেকানিজমের সমস্যা ত্রুটি হচ্ছে, এই কারণে আমি চশমা পরি। বাট অন্ধদের মধ্যে একদমই তারা কিছু দেয়, তারা একদম মানে কিছুই দেখতে পারে না। তো এখান থেকে বলা যায় বস্তু থেকে আসা আলো আসলে তাদের চোখটা গ্রহণ করতে পারে না। তার মানে অপশন হচ্ছে 1 আর 3, অপশন বি, অপশন হচ্ছে 1 আর 3। ওকে। তো এখানে দেখেন কোন প্রতিফলনটি প্রতিফলনের নিয়ম অনুসারে হয়। ঠিক আছে, সমান্তরাল প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন না নিয়মিত প্রতিফলন। প্রতিফলন, কোন প্রতিফলন? প্রতিফলন আসলে দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে আমাদের অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। এবার দেখেন নিয়মিত প্রতিফলন কোনটা ছিল। মনে করেন এটা হচ্ছে আমার বিভেদ তল, এখান থেকে আমার আলোটা আসলো, আলোটা এসে এটা একটা মানে স্মুথ সারফেস, বিভেদ তলটা কিন্তু আমার স্মুথ সারফেস, আলোটা এসে সারফেসে পড়ছে ঠাস করে, যত কোণে আসছে তত করে এভাবে বেঁকে গেছে। ঠিক আছে, আরেকটা আলো আসলো, মনে করেন এখানে, এখানে মনে করেন আমার আরেকটা আলো আসলো, যত কোণে আসছে ঠিক তত কোণে এভাবে সুন্দর মতো বেঁকে গেছে। আচ্ছা, এবার যদি আমি হচ্ছে ইসের মানে অনিয়মিত এবং বিক্ষিপ্ত যেটাই বলেন এই প্রতিফলনের কথা চিন্তা করি, এই এই ঠিক আছে, আলোটা এখানে আসলো, আলোটা এখানে আসলো, এরপরে সে সুন্দর মতো এরকম ভাবে চলে গেছে, আরেকটা আলো এরকম আসলো, আরেকটা আলো এরকম আসলো, সে সুন্দর মতো এরকম ভাবে চলে গেছে। তার মানে কোনটি আলোর প্রতিফলন মেনে চলতেছে? এই বান্দাটা আমার আলোর প্রতিফলন মেনে চলতেছে, এই বান্দাটা আমার আলোর প্রতিফলন মেনে চলতেছে, তার মানে নিয়মিত প্রতিফলন,
নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, ওকে। এখানে বলা হচ্ছে কোনো মসৃণ পৃষ্ঠে আলো পড়ে বাধা পেয়ে ফিরে আসাকে। ঠিক আছে, এখানে একটা মসৃণ পৃষ্ঠ কল্পনা করেন। ঠিক আছে, একটা মসৃণ পৃষ্ঠ কল্পনা করেন। এই পৃষ্ঠে কি হইল, আলো এসে পড়ছে, এরকম আলো এসে পড়ছে, আলো এসে পড়ছে, আলো এসে পড়ে বাধা পাইছে, এখানে তো বাধা পাইছে অ্যাকচুয়ালি, বাধা পেয়ে আবার ফিরে গেছে। আবার ভাইয়া এখানে কি হইলো ভাইয়া, সুন্দর মতো সে ফিরে গেল, সে সুন্দর মতো এভাবে ফিরে গেল। এই গোটা প্রসেসকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন মাথায় রাখবেন। ওকে, এইবার দেখেন কি বলা হয়েছে, কোন মসৃণ তলে আপতিত রশ্মিগুলো সমান্তরাল হলে, এখানে সমান্তরাল বলতে মিনিং কি বুঝাচ্ছে দেখেন, আমি চিত্রটা আঁকি। এই হচ্ছে আমার বিভেদ তল, ঠিক আছে, এবং মসৃণ বিভেদ তল। এইখানে আমার একটা আলো এসে পড়লো, এই তলের উপর আমার একটা আলো এসে পড়লো, যত কোণে আলো এসে পড়ছে ঠিক তত কোণে আলোটা আবার ফিরে গেছে। আমার এখানে আরেকটা আলো এসে পড়লো, ভাইয়া খেয়াল করেন, খেয়াল করেন, এখানে আমার আরেকটা আলো এসে পড়লো, যত কোণে এসে পড়ছে ঠিক তত কোণে সে কি হয়ে গেছে, এরকম ব্যাক করছে। তার মানে এই সিনারিওকে বলা হচ্ছে সমান্তরাল ভাবে আলো আসতেছে, সমান্তরাল ভাবে আলো ব্যাক করতেছে, অর্থাৎ সমান্তরাল ভাবে আলো প্রতিফলন ঘটতেছে। তাহলে এরকম যদি হয় তাহলে দেখেন তো কি হবে, প্রতিফলিত রশ্মিগুলো, এইখানে বলা হচ্ছে কোনো মসৃণ তলে, এই যে আমার মসৃণ তল, আপতিত রশ্মিগুলো, এই যে আমার আপতিত রশ্মি, এই আপতিত রশ্মিগুলো হচ্ছে এই যে এই যে আমার আপতিত রশ্মি, এই যে আমার আপতিত রশ্মি, এই আপতিত রশ্মিগুলো যদি সমান্তরাল হয়, দেখেন তো ভাইয়া সমান্তরাল হইছে না, 100% হইছে। যদি সমান্তরাল হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলো কিরকম হবে, দেখেন প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু আমার সমান্তরাল হচ্ছে, প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু আমার সমান্তরাল হচ্ছে। কথাটা বুঝেন কিন্তু ঠান্ডা মাথায়। আচ্ছা, এখানে দেখেন যে পৃষ্ঠ যত মসৃণ তা তত বেশি আলো কি করবে, প্রতিসরিত করবে, বিচ্ছুরিত করবে, প্রতিফলিত করবে না বিক্ষিপ্ত করবে, প্রতিসরিত করবে। দেখেন প্রতিসরণের কনসেপ্টটাই কিন্তু অন্যরকম, প্রতিসরণের কনসেপ্টটাই কিন্তু অন্যরকম, এটা হচ্ছে এটা ওভারল্যাপ করবে না। বিচ্ছুরিত করবে মানে কি, বিচ্ছুরিত করবে মানে কি, আপতিত আলোক রশ্মি আসতেছে সমান্তরাল ভাবে, আপতিত আলোক রশ্মি আসছে সমান্তরাল ভাবে, আসতেছে আমাদের সমান্তরাল ভাবে, কিন্তু যাচ্ছে হচ্ছে ব্যাক করতেছে, ভাই বাবা ব্যাক করতেছে কেমনে, অসমান্তরাল ভাবে, অসমান্তরাল ভাবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা হচ্ছে বিচ্ছুরিত হওয়া। ঠিক আছে, এখন বিচ্ছুরিত আসলে কোথায় হচ্ছে, নিয়মিত প্রতিফলন না অনিয়মিত প্রতিফলন? অবশ্যই অনিয়মিত প্রতিফলনে হচ্ছে, তোমরা কনসেপ্টে দেখে আসছো যে বিচ্ছুরিত হচ্ছে আসলে অনিয়মিত প্রতিফলনে, বিচ্ছুরিত হচ্ছে আসলে অনিয়মিত প্রতিফলনে, এবং এই যে অনিয়মিত প্রতিফলনে হচ্ছে সেটা পৃষ্ঠটা কি হচ্ছে, মানে অমসৃণ। অনিয়মিত প্রতিফলনে এই পৃষ্ঠটা কি হচ্ছে ভাইয়া, পৃষ্ঠ হচ্ছে আমাদের অমসৃণ, পৃষ্ঠ হচ্ছে আমাদের অমসৃণ। তার মানে এটাও ভুল, এটাও ভুল। প্রতিফলিত করে, হ্যাঁ প্রতিফলিত করে, কারণ আমার পৃষ্ঠ যত মসৃণ হবে তত আলো হচ্ছে আপনার ব্যাক করতেছে। তাহলে তারা কিভাবে আলো ব্যাক করবে, তারা সমান্তরাল ভাবে আলোটা ব্যাক করবে। এখানে আলো আমার ব্যাক করবে ভাইয়া সমান্তরাল ভাবে, সমান্তরাল ভাবে আলোটা ব্যাক করবে আমাদের সমান্তরাল ভাবে, এবং সমান্তরাল ভাবে যদি আলোটা ব্যাক করে সেটাকে বলা হয় প্রতিফলিত করে। ঠিক আছে, বিক্ষিপ্ত করে, বিচ্ছুরিত বা বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড বা একই, ওয়ান কাইন্ড অফ ধরে রাখেন, ওয়ান কাইন্ড অফ একই, এটা একই। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের সি, অ্যান্সার হচ্ছে আমাদের সি। আচ্ছা, এবার দেখেন অমসৃণ তলে আলোর যে প্রতিফলন হয়, একটু আগে দেখছি যে অমসৃণ তলে আলোর কি অনিয়মিত প্রতিফলন হচ্ছে, অ্যান্সার ঠিক আছে। ব্যাপ্ত বা বিক্ষিপ্ত হচ্ছে, তিনটাই তো ঠিক আছে, তিনটাই আমার এখানে ঠিক আছে, বুঝা গেছে। ওকে, তারপরে বলা হচ্ছে আলো যে কোণে দর্পণে পড়ে তাকে কি বলা হয়,
মনে করেন এইটা হচ্ছে মনে করেন একটা দর্পণ, এটা মনে করেন একটা দর্পণ, এই দর্পণে আমার আলো এসে পড়লো ভাইয়া, এই দর্পণে আমার সুন্দর মতো আমার আলো এসে পড়লো, ঠিক আছে। আলো যখন এসে পড়তেছে তুমি একটু চিন্তা করো তো, এই পয়েন্টটাকে, দর্পণের উপর যেই পয়েন্টে আলো এসে পড়ে সেটাকে বলা হয় আমাদের আপতন কোণ, সেটাকে বলা হয় আমাদের আপতন কোণ, সেটাকে বলা হয় আমাদের আপতন কোণ। আচ্ছা, আপতন কোণে আমরা কি আঁকি, একটা লম্ব আঁকি, ঠিক আছে। এটাকে বলা হয় আমাদের অভিলম্ব, এটাকে বলা হয় আমাদের কি, অভিলম্ব, এটাকে বলা হয় আমাদের অভিলম্ব। এখন এই অভিলম্বের সাথে যে এই যে আলোক রশ্মি এসে পড়ছে, বুঝেন, অভিলম্বের সাথে এই যে আমার আলোক রশ্মিটা এসে পড়ছে, এদের যে মধ্যবর্তী কোণ, এদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণকে বলা হয় আমাদের আপতন কোণ, এই মধ্যবর্তী কোণকে বলা হয় আমাদের আপতন কোণ। বুঝা গেছে, এই মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আপতন কোণ, তার মানে এখানে আপতন কোণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যানসার। ওকে, ওকে, গট ইট, ঠিক আছে। এখানে বলা হচ্ছে মসৃণ তলে আপতন কোণ ও প্রতিফলন কোণ কি হচ্ছে, মসৃণ তলে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হচ্ছে। বুঝা গেছে, এটা একটু মাথায় রাখবেন, এগুলো আমি আগে বলছি, এগুলো একটু মাথায় রাখবেন, আমি আবার রিক্যাপ হয়ে যাচ্ছে আপনাদের। সমতল দর্পণে কোনটি হয়, সমতল দর্পণ, সমতল দর্পণ কোনটা আসলে, সমতল দর্পণ এই যে আমি আঁকছি না বিভেদ তল, এটি ওয়ান কাইন্ড অফ সমতল দর্পণ। এই সমতল দর্পণে আসলে কি কি হচ্ছে, প্রতিফলন, প্রতিসরণ হচ্ছে না, প্রতিফলন হচ্ছে। বুঝা গেছে, প্রতিফলন হচ্ছে, মাথায় রাখবেন, এটা আসলে প্রতিফলন হচ্ছে। আচ্ছা, আপতন কোণ ইকুয়ালস টু কি, আমরা এখানে পড়ছি আপতন কোণের মান যা হচ্ছে প্রতিফলন কোণের মানও আমার সেম হচ্ছে, তার মানে আপতন কোণের মান যা হচ্ছে আমাদের প্রতিফলন কোণের মানও ভাইয়া এখানে কি হচ্ছে, সেম হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা একটু ভালো মতো দেখবেন। দেখেন এটা তো হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, সো বিজ্ঞানে এইসব ম্যাথমেটিক্যাল টার্ম খুব ভালো মতো করার একটা বেস্ট উপায় হচ্ছে আপনাকে আগে কোশ্চেনটা ক্র্যাক করতে হবে, কোশ্চেনে কি চাইছে এটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে আপনি কি হচ্ছে মানে প্রশ্নটা আগে কি কি দেওয়া আছে সেটা ফাইন্ড আউট করবেন, তারপরে প্রশ্নেতে কি চাইছে ওটা ফাইন্ড আউট করবেন, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলা হচ্ছে, একটি সমতল দর্পণে 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলে, এতটুকু আমি একটা চিত্র দিয়ে আপনাকে বুঝাই। এটা মনে করেন আমার একটা সমতল দর্পণ, এইখানে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, মনে করো এইখানে আমার একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হলো, এই যে এরকম আপতিত হলো, ঠিক আছে। তাহলে এই যে বিভেদ তল, এটা তো একটা প্লেন সারফেস না, এই প্লেন সারফেসটাকে আমরা কি বলি, বিভেদ তল, এটাকে বলি আমরা বিভেদ তল, ঠিক আছে। এই বিভেদ তলে মনে করো এই পয়েন্টে আমার এই আলোক রশ্মিটা এসে পড়ছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে আমাদের আপতন বিন্দু, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ভাইয়া আপতন বিন্দু। আচ্ছা, এই আপতন বিন্দুতে আমি একটা কি আঁকবো, আপতন বিন্দুতে কোনো কিছু কোণ পরিমাপ করার জন্য আমাকে কি আঁকতে হবে বলো, বিভেদ, সরি, একটা আমাদের কি একটা উলম্ব একটা দাগ দিতে হবে, উলম্ব একটা দাগ দিতে হচ্ছে, তাই না, এরকম একটা আমাদের উলম্ব দাগ দিতে হচ্ছে, এই যে উলম্ব একটা দাগ দিতে হচ্ছে, যেটাকে বলা হয় অভিলম্ব, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি অভিলম্ব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অভিলম্ব, ঠিক আছে। এবার দেখেন কি বলা হয়েছে, সমতল দর্পণে 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হইলে, এই যে কোণ 30 ডিগ্রি, এই আপতিত আলোক রশ্মি যে কোণটা নির্ণয় করব, এই কোণ নির্ণয় কিন্তু সবসময় আমার অভিলম্বের সাপেক্ষে করতে হবে, এই কোণ সবসময় ভাইয়া অবিলম্বের সাপেক্ষে করতে হচ্ছে, তার মানে এই অবিলম্ব, এই আমার আপতিত আলোক রশ্মি,
এদের মধ্যবর্তী কোণ এইটা, এই কোণের মান কত ভাইয়া? আমার 30 ডিগ্রি। আচ্ছা বাংলায় লিখি আমি, এই কোণের মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত? তোমাকে এখানে বলা হয়েছে এখানে প্রতিফলন হচ্ছে, তুমি প্রতিফলনের সূত্র কি জানো? তুমি প্রতিফলন থেকে আসলে কি শিখলা? প্রতিফলন থেকে তুমি শিখলা যে আপতন কোণ ইকুয়ালস টু আমাদের প্রতিফলন কোণ। আপতন কোণ ইকুয়ালস টু আমাদের প্রতিফলন কোণ, অর্থাৎ আপতন কোণের মান যা হচ্ছে প্রতিফলন কোণের মান কি হবে ভাইয়া? সেম হবে। সো এইখানে আমার প্রতিফলন কোণ কতটুকু হবে ভাইয়া? আপতন কোণের মান যেহেতু আমার 30 ডিগ্রি, প্রতিফলন কোণের মানও হবে এই অবিলম্বের সাথে 30 ডিগ্রি। তার মানে এখান থেকে হচ্ছে ভাইয়া এই তো ওকে, এই অবিলম্বের সাথে হচ্ছে আমার ভাইয়া এই 30 ডিগ্রি। তার মানে আপতন কোণ তো দেওয়াই আছে 30 ডিগ্রি, প্রতিফলন কোণের মান কতটুকু হচ্ছে ভাইয়া? 30 ডিগ্রি। এবার এখানে কোশ্চেনে বলা হয়েছে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি যোগ করতে হবে। দেখেন আপতন কোণের মান হচ্ছে আমার 30 ডিগ্রি এবং প্রতিফলন কোণের মানও হচ্ছে আমার 30 ডিগ্রি, সমষ্টি মানে আমি যোগ করছি, টোটাল হয়ে গেল আমার 60 ডিগ্রি। টোটাল হয়ে গেল আমার 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এবার দেখেন সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার কেমন হয়? সমতল যে দর্পণটা আমরা দেখছিলাম, মনে করেন এটা একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণে মনে করেন এইখানে একটা বস্তুকে আপনি রাখছেন, এখানে একটা বস্তুকে রাখছেন, তাহলে আপনি দর্পণে ওই বস্তুটাকে কেমন দেখবেন? বস্তুর চেয়ে বড় দেখবেন, বস্তুর চেয়ে ছোট দেখবেন, বস্তুর সমান দেখবেন, না নির্দিষ্ট কোনো নিয়ম নাই এটা দেখবেন? বলেন তো সবাই, এবার মাথা কাটায় বলেন যে আপনি কি দেখবেন। ঠিক আছে, নর্মাল আমি বলছিলাম যেখানে দুইটা জিনিস বলছিলাম, দুইটা কথা এখানে বলছিলাম, সবসময় দুইটা কথা মাথায় রাখবেন। আয়না, আয়না থেকে আপনি যতটুকু দূরত্বে দাঁড়াবেন, সমতল দর্পণের আয়না থেকে আপনি যতটুকু দূরত্বে দাঁড়াবেন, আপনার যে প্রতিচ্ছবিটা আসবে না, আপনার যে ইমেজটা আসবে না, এই ইমেজটাও আয়না থেকে ঠিক ততটুকু দূরত্বেই দাঁড়াবে। এই ইমেজটাও আয়না থেকে ভাইয়া ঠিক ততটুকু আমার দূরত্বেই দাঁড়াবে। ততটুকু দূরত্বেই আমার দাঁড়াবে এবং আপনার দৈর্ঘ্য যতটুকু হবে, আপনার যে ইমেজ, আপনার যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা দৈর্ঘ্য আমার সমান হবে, সেটা দৈর্ঘ্য আমার সমান হবে। তার মানে বস্তু যতটুকু হচ্ছে আমার দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব যে ইমেজ, এটাও আমার ততটুকুই হচ্ছে। বুঝা গেছে? ততটুকুই হচ্ছে। আচ্ছা, এখন দেখেন দর্পণের সামনে ডান হাত না নাড়লে প্রতিবিম্বে কোন হাত দেখা যাবে? উল্টা হাত, বাম হাত দেখা যাবে। প্রতিবিম্বে উল্টা হাত, বাম হাত দেখা যাবে। ঠিক আছে, ওকে। একটি সরল পেরিস্কোপে কয়টি সমতল দর্পণ তৈরি করা হয়? সরল পেরিস্কোপটা কিরকম ছিল? সরল পেরিস্কোপটা অনেকটা এরকম ছিল না? এই 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 এইখানে একটা সমতল দর্পণ দিছিলাম 45 ডিগ্রি কোণে, এখানে একটা সমতল দর্পণ দিছিলাম 45 ডিগ্রি কোণে। তার মানে কয়টা সমতল দর্পণ ব্যবহার করা হয়েছে? দুইটা সমতল দর্পণ ব্যবহার করা হয়েছে, দুইটা সমতল দর্পণ ব্যবহার করা হইলো। এখানে বলা হচ্ছে পেরিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয়, একটু আগে দেখলাম সমতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। এই দেখেন। আচ্ছা, ওকে, এবার আমরা পরবর্তী এতে চলে যাই যে স্টেডিয়ামে ভিড়ের মধ্যে কোনো খেলা দেখার জন্য কি ব্যবহার করা হয়? স্টেডিয়ামে তো সামনে অনেক মানুষ থাকে, এই মানুষগুলোকে যদি টপকায় আপনি খেলা দেখতে চান তাহলে কি আপনি ইউজ করবেন? 100% পেরিস্কোপ ইউজ করবেন। কোনো কিছু টপকায় দেখতে চাইলে তো আমরা পেরিস্কোপ ব্যবহার করতাম, এটাই তো আমার মূল মন্ত্র ছিল পেরিস্কোপের। সরল পেরিস্কোপ, একটা পেরিস্কোপ আছে, এখানে কি বলা হচ্ছে? আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। ইয়াস, কারণ আমি একটা সমতল দর্পণ ব্যবহার করতাম, কারণ আমি সমতল দর্পণ ব্যবহার করতাম। ঠিক আছে, দুটি সমতল দর্পণ ব্যবহার করা হয় 100% ঠিক আছে, এবং দুটি সমতল দর্পণ আমার
45 ডিগ্রি কোণে রাখা হইতো। মাথায় রাখবেন। দর্পণগুলো পরস্পরের সাথে লম্বভাবে থাকে, জি না, দর্পণগুলো পরস্পরের সাথে লম্বভাবে থাকে না, তারা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 45 ডিগ্রি কোণে থাকে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে 1 আর 2, অ্যান্সারটা হবে এ, অ্যান্সারটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, 2 3 দিছে না, কখনো না, 2 3 হবে না। আলোর নিয়মিত প্রতিফলন হচ্ছে এখানে, আলোর ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে না সরল পেরিস্কোপে, এটা ভুল আছে। অ্যান্সার আমার এ হবে, অ্যান্সার আমার এ হবে। ওকে, এবার দেখেন সমতল দর্পণের 1 মিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে, মনে করেন এইখানে হচ্ছে আমার সমতল দর্পণ, এই দর্পণের সামনে আমি এখানে 1 মিটার একটা বস্তুকে রাখছি, এটার সামনে আমি এটার 1 মিটার সামনে আমি একটা বস্তুকে রাখছি, প্রতিবিদ গঠিত, প্রতিবিদ না, প্রতিবিদ না, এটা হবে প্রতিবিম্ব, প্রতিবিম্ব, এটা হবে আমাদের প্রতিবিম্ব। প্রতিবিম্ব গঠিত হবে দর্পণে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ভাইয়া? দর্পণের পেছনেই তো গঠিত হবে, দর্পণের পেছনেই তো গঠিত হচ্ছে, এবং যে গঠিত হচ্ছে সে দর্পণ থেকে কত মিটার পিছনে গঠিত হচ্ছে। একটু আগে বলছিলাম দর্পণে যতটুকু দূরত্বে আপনি সামনে বসাচ্ছেন, দর্পণ থেকে ঠিক ততটুকু দূরত্বে পেছনে আপনার প্রতিফলিত গঠিত হবে। তার মানে আসলে দর্পণ থেকে 1 মিটার দূরে আমার প্রতিফলনটা গঠিত হচ্ছে, তার মানে 1 মিটার পিছনে, 1 মিটার পিছনে। ওকে, সো দেখেন এবার আমরা একটা সিকিউতে চলে আসছি। সিকিউতে চলে আসার আগে আমি এই পার্টটাকে কি করব, আমি এই পার্টটাকে সুন্দর মতো আগে কপি করে নিব, কতগুলো কপি করে নিব। আচ্ছা, এখানে দেখেন কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে শিক্ষক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আলো নিয়ে আলোচনাতে বলেন, শিক্ষক হচ্ছে আলো নিয়ে আলোচনা করতেছে, কোন বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে সেই বস্তুটি দেখতে পাই, এটাই তো এতক্ষণ বকবক করছি। আলোক দিয়ে কিভাবে দেখি তিনি তা জুতার বাক্স দিয়ে পরীক্ষার সাহায্যে প্রমাণ করছেন। লেকচার 1 একটা জিনিস দেখাইছিলাম, ঠিক আছে। ওকে, ক আলো সেকেন্ডে কত কিলোমিটার বেগে যায়? আলো প্রতি সেকেন্ডে আচ্ছা, আলো প্রতি সেকেন্ডে আমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ মিটার বেগে যায়। সেকেন্ডে 3 লক্ষ কত কিলোমিটার? 3 লক্ষ, সরি 3 লক্ষ মিটার লিখছি, কিলোমিটার হবে, 3 লক্ষ কিলোমিটার আসলে বেগে যায়। খ একটি ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কি? ভালো সমতল দর্পণ বৈশিষ্ট্য একটা হচ্ছে মসৃণ হইতে হবে, ঠিক আছে। তারপরে আরো কি কি হইতে হবে বলেন? প্রতিফলন, সমান্তরাল প্রতিফলন ঘটাতে হবে, ঠিক আছে, সমান্তরাল প্রতিফলন ঘটাতে হবে। তারপর আর সমতল দর্পণের বৈশিষ্ট্য কি? সমতল দর্পণের যতটুকু সামনে আপনি বস্তুকে রাখবেন, বিম্ব ঠিক ততটুকু পেছনে আমার কি হইতে হবে? গঠিত হইতে হবে। তারপরে আরো বৈশিষ্ট্য কি হইতে পারে? সমতল দর্পণের সামনে আপনি যতটুকু দৈর্ঘ্যের বস্তু রাখবেন, প্রতিবিম্ব আমার ততটুকু দৈর্ঘ্যের হইতে হবে। তাহলে এগুলাই হচ্ছে আমাদের ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য, মাথায় রাখবেন। ওকে, এবার গতে যাই। উল্লেখিত পরীক্ষাটি ব্যাখ্যা করো। উল্লেখিত পরীক্ষাটা কি বলছিলেন দেখেন, শিক্ষক জুতার বাক্স দিয়ে তিনি আলো চলাটাকে তিনি পরীক্ষা করে দেখাইছিলেন। একটা আমি পরীক্ষা দেখাইছিলাম না, যে এখানে একটা কার্ডবোর্ড আছে, আচ্ছা দেখাই, এবার একটু ভালো মতো দেখাই। এখানে একটা কার্ডবোর্ড আছে, ঠিক আছে, এখানে আমার একটা কার্ডবোর্ড আছে, তার পিছেও আমার একটা কার্ডবোর্ড আছে, তার পিছে আমার আরেকটা কার্ডবোর্ড আছে, তার পিছে আমার আরেকটা কার্ডবোর্ড আছে, এবং প্রথম কার্ডবোর্ডে যে পয়েন্টে আমি ছিদ্র করছি, প্রথম কার্ডবোর্ডে যে পয়েন্টে ছিদ্র করছি, দ্বিতীয় কার্ডবোর্ডে সেই পয়েন্টে ছিদ্র করছি, তৃতীয় কার্ডবোর্ডে আমি সেই পয়েন্টেই ছিদ্রটা করছি। এবার আমি কি করছি, এইখানে একটা আমি মোমবাতি দিছিলাম,
এখানে আমি একটা মোমবাতি দিছিলাম এবং মোমবাতিটা সুন্দর মতো জ্বলতেছিল। যখন মোমবাতিটা জ্বলতেছিল আলো কি চারদিকে ছড়ায় পড়ছে না ভাইয়া? আলো চারদিকে ছড়ায় পড়ছে। আলো যখন চারদিকে ছড়ায় পড়ছে তাহলে দেখা যাচ্ছে যে এই কার্ডবোর্ডের ছিদ্র দিয়ে আলো ঢুকতেছে, এই কার্ডবোর্ডের ছিদ্র দিয়ে আলো ঢুকতেছে, আলো বের হয়ে গেল। এই কার্ডবোর্ডের ছিদ্র দিয়ে আলো ঢুকতেছে, আলো বের হয়ে গেল। এই কার্ডবোর্ডের ছিদ্র দিয়ে আলো ঢুকতেছে, আলো বের হয়ে গেল। এই দেখেন, তার মানে এখানে যদি আপনি দেখেন দেখবেন যে এই মোমবাতির আলোটা টাক করে আপনার চোখে এসে পড়ছে। বুঝা গেছে এই পরীক্ষাটা। এরপর আপনি কি করছিলেন? একটা বোর্ডকে একটু সরাই দিছিলাম, আমি একটা বোর্ডকে সরাই দিছিলাম। যখন একটা বোর্ডকে সরাই দিছি এখানে আমি আলোটাকে দেখতে পারতেছি না। এখান থেকে আমি প্রমাণ করছিলাম কি আলো সরল পথে চলে, আলো আমার সরল পথে চলে। এটাই শিক্ষক আসলে এইভাবেই তিনি বুঝাইছেন। বুঝা গেছে? এটা আপনি ভালো মতো বললেই হয়ে যাবে। তাই দেখেন, শিক্ষকের বক্তব্যটি বিশ্লেষণ করো। এই যে আমার জুতার বাক্স দিয়ে পরীক্ষার সাহায্যে শিক্ষার্থীকে দেখালেন যে আলো কিভাবে দেখি, আলোটা আমরা কিভাবে দেখি এটা তিনি ওকে আচ্ছা আচ্ছা 1 মিনিট। আলো দিয়ে কিভাবে দেখি তিনি জুতার বাক্স দিয়ে পরীক্ষার সাহায্যে আচ্ছা দেখাইছেন। হ্যাঁ, আলো কিভাবে দেখি? আলো স্ট্রেট ওয়েতে দেখি। আলো আমরা স্ট্রেট ওয়েতে দেখি, এটা জুতার বাক্স দিয়ে তিনি প্রমাণ করে দেখাইছেন। আচ্ছা, এরপরে শিক্ষকের বক্তব্য। এখানে আবার দুইটা কনসেপ্ট আছে। এখানে আমি আবার বলি, এখানে একটা দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে শিক্ষক এইভাবে চেতে পারেন যে আলো যে সরল রেখা পথে চলে, আলো যে সরল রেখা পথে চলে এটা তিনি জুতার বাক্স দিয়ে প্রমাণ করছেন। আরেকটা কনসেপ্ট হচ্ছে আলো কি করতেছে, আমরা কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে যখন আসে তখনই আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। শিক্ষক এমনও হইতে পারে জুতার বাক্সটা সামনে রাখছে, আলো ওই জুতার বাক্সতে উপর পড়ছে, প্রতিফলিত হয়ে সবার চোখে চলে যাচ্ছে, এটাও তিনি প্রমাণ করতে পারেন। সো বেটার হয় এই এই পরীক্ষণটা যেহেতু আপনাদের বইতে আছে এই পরীক্ষণটা দিয়ে করাটাই বেটার। আর এইখানে আপনারা চাইলে করতে পারেন যে বক্তব্যটা বিশ্লেষণ করতে, মানে এই যে পরীক্ষা সাহায্যে যে সবকিছু, এখানে বেটার হয় আপনি একই সাথে সরল পথে চলতেছে, সরল পথে চলতেছে এবং একই সাথে আলো প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়তেছে, এটাও চাইলে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। একই সাথে ব্যাখ্যা করে দেন, বেটার। এবং এইটার নিয়ে কিন্তু আমরা হরেক রকমের অনেক কনসেপ্ট কিন্তু আমরা দেখে আসছি। আবার কেউ যদি এখানে চায় যে না ভাইয়া আলো সরল পথে এটা কেমন জানি হচ্ছে না, প্রতিফলনটা দেখাতে চাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা নাই। এখানে একটা বল কল্পনা করেন, এখানে একটা মনে করেন আলোর উৎসে বলের উপর পড়ছে, ঠিক আছে, আলোর উৎস বলের উপর পড়লে এখান বরাবর আমার প্রতিফলিত হচ্ছে, এখানে আমি বান্দা দাঁড়ায় রইছি, দাঁড়ায় আমার চোখের উপরে এসে পড়ছে, যদিও মাথা অনেক বড় হয়ে গেছে সমস্যা নাই, এটা চোখে এসে পড়ছে, এটাও তো আপনি সুন্দর মতো দেখা দিতে পারেন, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। সো ফার্স্ট সিকিউটা আশা করি কিভাবে লিখবেন উত্তর করবেন বুঝা গেছে। এবার সেকেন্ড সিকিউ দেখেন, এখানে কি বলা হয়েছে। এখানে আমি চিত্রটা যাওয়ার আগে দর্পণ কাকে বলে, দর্পণ কাকে বলে এটা আমি স্লাইডে সুন্দর মতো দাগাই দিছি, স্লাইডে দাগানো সুন্দর মতো দাগাই দিছি, এটা আপনি ওখান থেকে সংখ্যা হিসেবে নিয়ে নেন। আয়নাতে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য, আয়নাতে সৃষ্টির প্রতিবিম্ব বৈশিষ্ট্য কি? দূরত্ব নিয়ে একটা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে, অর্থাৎ সমতল আয়নার যতটুকু দূরত্বে বিম্ব থাকে অর্থাৎ বস্তুটা থাকে ঠিক ততটুকু পেছনে আমার কি হয়, বিম্ব প্রতিবিম্বটা তৈরি হয়, দূরত্ব নিয়ে কনসেপ্ট। আরেকটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ আমার বস্তুর দৈর্ঘ্য যতটুকু হয় আয়নাতে যে প্রতিবিম্ব ওই প্রতিবিম্ব দৈর্ঘ্য আপনি ততটুকু লক্ষ্য করতে পারবেন। বুঝা গেছে? ওকে, এবার দেখেন চিত্র কয়ে আলো কি ধরনের প্রতিফলন হচ্ছে, চিত্র কতে লক্ষ্য করেন। দেখেন এই চিত্র কতে একটা আমার সারফেস আছে, এই যে এই যে আমার একটা সারফেস আছে এবং এই সারফেসে দেখেন আমার এই বরাবর আলো আসলো, এখানে এসে পড়ে প্রতিফলিত হইল, এই বরাবর আলো আসলো এবং এই আলোটা কিন্তু এই আলো সমান্তরাল এবং সমান্তরাল ভাবে আলোটা চলে গেল, এই বরাবর সমান্তরাল ভাবে আলোটা আপতিত হলো, সমান্তরাল ভাবে আলোটা প্রতিফলিত হলো। তার মানে এখানে 100% হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন, এখানে 100% হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। চিত্র ক এ আলোর কি ধরনের প্রতিফলন হচ্ছে ব্যাখ্যা করো। সুন্দর মতো আমি চিত্রকে ব্যাখ্যা করে দিছিলাম, আলো নিয়মিত প্রতিফলন দিলাম, আপনি সুন্দর মতো ব্যাখ্যা করে দিবেন, ঠিক আছে। চিত্র ক চিত্র খ এর
আলোর প্রতিফলন এক নাকি? 100% না। আলোর প্রতিফলন 100% না, এটা তো নিয়মিত প্রতিফলন হচ্ছে। বাট এখানে কি হচ্ছে দেখেন, আলো এখানে আসতেছে এই বরাবর, সে সুন্দর মতো এই বরাবর চলে যাচ্ছে। আলো এখানে আসতেছে সমান্তরাল ভাবে ঠিকই, বাট সে অসমান্তরাল ভাবে প্রতিফলিত হচ্ছে। আলো এখানে আসতেছে আমার সমান্তরাল ভাবে ঠিকই, আলো এখানে আসতেছে আমাদের সমান্তরাল ভাবে ঠিকই, কিন্তু সে অসমান্তরাল ভাবে প্রতিফলিত হচ্ছে। তার মানে এখানে হচ্ছে আলোর অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। তার মানে তাদের প্রতিফলন কি এক হইল? 100% না। তুমি যে আমি ক্লাসে যতটুকু করাইছি ততটুকু লিখে দিবেন 4 জাস্ট এতটুকুই। বাট আপনাকে আমি বলি, সিকিউতে যখন এরকম জিনিস আছে আপনাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। চিত্র কতে আমার নিয়মিত প্রতিফলন হচ্ছে, চিত্র খতে আমার অনিয়মিত প্রতিফলন হচ্ছে। ঠিক আছে, আইডেন্টিফাই করে দিলেই আগে একটা মার্ক, জ্ঞানমূলক একটা মার্ক আপনি পেয়ে যাবেন। এরপরে আপনি আপনার মতো করে সুন্দর মতো সাজায় লিখবেন। সো দেখেন, আমরা যে প্রথম দুইটা লেকচারে যা যা পড়ছি আজকে কিন্তু ওটার বেসিসে করে দেখেন অবজেক্টিভ করলাম, দুইটা সিকিউ করলাম। দেখছেন, আপনি যদি লেকচারটা ভালো মতো বুঝেন তার মানে এরপরে আপনার কোনো সমস্যা থাকার কথা না। সো আশা করতেছি এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আপনারা সব কিছু বুঝতে পারছেন। সো আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আপনাদের সাথে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।